প্রধান উপদেষ্টা ঐতিহাসিক ও স্মরণীয় নির্বাচন করতে চেয়েছেন। এই মুহূর্তের যে প্রেক্ষাপট বা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কেমন নির্বাচন আপনি প্রত্যাশা করেন এই পরিস্থিতির প্রেক্ষাপটে? ধন্যবাদ। সংক্ষেপে আমার মনে হয় সংক্ষেপে যতটুকু অ্যালাউ করে সেটুকু বলবো। প্রসঙ্গগুলো এসছে এবং এটা একটা সেন্টার পয়েন্ট। নির্বাচন এইটা বুঝতে হলে পরে আমাদের বুঝতে হবে সামগ্রিক ঘটনাবলী। দেশের অবস্থা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আপনি আলাদা করে তো আবার নিরপেক্ষ নির্বাচন পাবেন না। যদি না আপনি একই সঙ্গে দেশের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো, সংস্কৃতি, দলগুলো কীভাবে পরিচালনা, সবটা যদি একসঙ্গে ডিল না করেন, সুতরাং দেশ বাঁচাতে হলে যেটা দরকার টোটাল চেঞ্জ। আমার ভাষায় একটা বিপ্লবী পরিবর্তনের কম কিছু দিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন না। 2 নম্বর হলো কৃষি বাঁচাও, শিল্প বাঁচাও, একটা বড় আওয়াজ আজকে তোলা দরকার, রাজনীতি বাঁচাও। এবং রাজনীতির পরিস্থিতি কি দাঁড়িয়েছে? ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয়, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। ব্যাখ্যায় না যে খালি বলবো বাজার অর্থনীতি, বাজার মৌলবাদের জমিনের উপরে গণতন্ত্রের ফুল ফোটানো সম্ভব না। শ্রেণী বিভক্ত সমাজে আপনি পরিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন কোনোদিন পারবেন না। একটা আপেক্ষিকভাবে গ্রহণযোগ্য এটা করতে হবে। আমাদের সংবিধানে আছে এই জায়গায় আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, এবং জনগণের মালিকানা মানে প্রজাতন্ত্র কিভাবে চলবে, কোন নীতিতে চলবে, কার স্বার্থে চলবে, এইটা জনগণ নির্ধারণ করবে। জনগণের অধিকাংশ হলো কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। তাহলে তাদের স্বার্থে অর্থনীতি পরিচালনা করতে হবে, তাদের সাথে নিয়ম নীতি করতে হবে। 1.5 বছর পার হয়ে গেল। আমি আমার ছোট ছোট ভাই যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, এই গণ অভ্যুত্থানে বিশাল ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, 1.5 বছরে সরকারের কর্তৃত্ব থাকার পরেও মিনিমাম ন্যাশনাল ওয়েজ কেন কার্যকর করা হলো না? বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান কেন আজকে দারিদ্র্যের পরিমাণ বৃদ্ধি পেল? কেন আজকে খেলাপি ঋণ আগে ছিল 3.5 লক্ষ কোটি টাকা, এইবার হয়ে গেছে 6.5 লক্ষ কোটি টাকা? এটা সরকারি হিসাব। শুধু এইগুলোকে অ্যাড্রেস না করে উপর ভাষা কাঠামোগত জায়গায় হাত দেওয়া হলো। হ্যাঁ, ঠিক আছে, সেটাও হাত দেওয়া দরকার, কিন্তু যেই প্রশ্নটা মৌলিক, এই সরকারের কতটা সেটা করার এখতিয়ার আছে, কেননা কনস্টিটিউশনালি সে শপথ নিয়েছে। সো আলটিমেটলি জনগণের কাছেই যেতে হবে, এবং সেইটা না করে এইগুলো কোনোদিন কার্যকর হবে না। এবং ধর্ম প্রসঙ্গে বলা হয়েছে, ধর্মপ্রাণ মানুষ আমাদের দেশ, কিন্তু ধর্মান্ধ নয়। এবং গণ অভ্যুত্থানে আমি ছিলাম, আরও যারা ছিলেন সবাই দেখেছেন, একটা অন্যতম প্রধান স্লোগান ছিল মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডার ছবি এঁকে ওখানে লেখা ছিল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং কেউ যদি গণতান্ত্রিক হয়, গণতন্ত্র মানে কি? রাষ্ট্রের সামনে প্রত্যেকেই একই পরিচয়, নাগরিক 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 নাগরিক। এখানে হিন্দু মুসলমানের কোনো পার্থক্য নেই, আমির আর ফকিরের কোনো পার্থক্য নেই, সবার ভোটের ওজন কিন্তু একই। সুতরাং এইসব প্রিন্সিপালস অনুসরণ করলে ধর্ম নিরপেক্ষতা অবধারিত। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, লেভেল প্লেইং ফিল্ড। অনেক কিছু হচ্ছে, অনেক কথা হচ্ছে, পিআর, অমুক সমক ইত্যাদি, অনেক কিছু করা দরকার। ফান্ডামেন্টালি আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে হবে। ইলেকশন নিরপেক্ষ করার জন্য আসু সবচেয়ে জরুরি প্রয়োজন অর্থ শক্তি, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি। পাবলিকের মন জয় করার দরকার নেই, প্রশাসনকে আয়ত্ত নাও, খাম পাঠিয়ে তাদের সঙ্গে ডিল করো। এবং সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িকতার মনোভাব যদি ঢুকিয়ে দেওয়া যায়, বা আঞ্চলিকতার মনোভাব, তাহলে মানুষের যেটাকে বলে র্যাশনাল থিঙ্কিংয়ের ক্যাপাসিটি, সেইটা দূর হয়ে যায়। তখন আমি সেই সুতা দিয়ে তাকে বিভ্রান্ত করতে পারি, এবং এইসব জায়গা থেকে আমাদের করতে হবে। আমি প্রশ্ন করি, জামানতের টাকা বাড়ানো হলো কেন? 10,000 টাকা থেকে 50,000 টাকা।
বলে যে তাহলে পরে তো ক্যান্ডিডেট অনেক হয়ে যাবে, 2 মাইল লম্বা ব্যালট পেপার তৈরি করতে হবে। ঠিক আছে, কমানোর ব্যবস্থা করতেছি, আমাদের প্রস্তাব মেনে নেন। প্রত্যেক ক্যান্ডিডেট তার ইনকামের 1% অ্যানুয়াল ইনকামের 1% জামানত দেবে। যে 100 কোটি টাকা ইনকাম করে তার জামানত হবে 1 কোটি টাকা, আর যে 1 লক্ষ টাকা ইনকাম করে বছরে তার জামানত হবে 1000 টাকা। সিম্পল, এইটা হলো রেশনাল, বৈষম্য মুক্ত সমতার ভিত্তিতে এইটা চলতে হয়। এইগুলোর দিকে আমাদের দৃষ্টি না দিয়ে আমরা কোনোদিন, আসল কথা হলো জনগণ, আমাদেরটা হলো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এটা বুঝতে হবে। 18.5 কোটি মানুষকে ঢাকা স্টেডিয়ামে এনে হাত তুলে কারা এটার পক্ষে আছেন, এইভাবে তো গণতন্ত্র আমরা কার্যকর করতে পারবো না গ্রিক ডেমোক্রেসির মতো। আমাকে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এবং রিপ্রেজেন্টেটিভ নির্ধারণ করার জন্য ব্যবস্থা যদি সঠিক না হয় তাহলে গোড়ায় গলদ, এবং সেইটার চ্যালেঞ্জিং জায়গায় আমরা আছি। মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচনের ভেতরে আমাদের সেই করতে হবে। সরকার কি চায় এইখানে খালি আমি বলবো, আমি তো একটা সরকারের ভিতরে অনেক রকম দিই, আজকে এই কথা বলে কালকে ওই কথা বলে, অমুক দিন আর কথা বলে। হোয়াট ইজ দ্য ইন্টেন্ট অফ দ্য গভর্নমেন্ট, সেইটার সঙ্গে প্রশ্ন হলো তার অ্যাসার্টিভলি তার পজিশনটা ইউনিভোকাল যেটাকে বলা হয়, একেবারে দ্ব্যর্থহীনভাবে তাকে বলতে হবে যে এইটা চাই, এটা চাই, এটা চাই, সবাইকে সন্তুষ্ট করে কেউ খুশি করলো, কেউ খুশি করলো। এভরি লবি ইজ অ্যালাউড এ চান্স অ্যান্ড স্পেস, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এমন গুরুতর অভিযোগ এসেছে, সরি আমি শেষ করে আনছি, গুরুতর একটুখানি বলা হয়েছে। আমি আরও বলতে চাই, চট্টগ্রাম বন্দর নিয়ে যেটা করা হলো, গোপন চুক্তি করা হলো, মুখ হলো, এইটা খালি তার হিডেন এজেন্ডা নাকি স্পেশাল অ্যাসাইনমেন্ট, এইটা নিয়ে এসেছিল এবং এইটা করেছে। এইসব অভিযোগ মানুষের মনে থাকলে, সত্য মিথ্যা আমি বলছি না, মানুষের মনে যে প্রশ্নটা আছে তো এটা ক্লিয়ার করতে হবে না, ক্লিয়ার করতে হবে, পাত্তাই দিচ্ছে না এইগুলো কোশ্চেন। এইগুলো জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় আজকে আসি, একটা চ্যালেঞ্জিং অবস্থা। আমি আশাবাদী এই কারণে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। জনতার শক্তি হলো অমোঘ। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, পাকিস্তান বাহিনীকে হটিয়ে দিয়ে আমরা মুক্ত এলাকা করেছিলাম। আমার কাছে শুনে রাখেন, চেক করে দেখেন, কোনো মুক্ত এলাকায় কোনো নারী নির্যাতন ছিল না, কোনো মুক্ত এলাকায় কোনো ঘুষ দুর্নীতি ছিল না, কোনো মুক্ত এলাকায় কোনো অপরাধ ছিল না। সেই ফুলের বাগানের মতো দেশ করার স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। সেই পথে আমরা আগাইতে পারি নাই, কারণ যারা ক্ষমতায় নিয়েছিল দে ওয়্যার ইনকেপেবল, শ্রেণীগতভাবে তারা অক্ষম ছিল মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ করার। এবং এইবার যদি আমরা অক্ষম হই তাহলে মনে রাখবেন আরেকটা গণ অভ্যুত্থান অপেক্ষা করছে, এবং সেটা ছাত্র গণ অভ্যুত্থান না, সেটা হবে সচেতন শ্রমিক শ্রেণীর গণ অভ্যুত্থান, এবং সেইটাই আমাদের দেশকে সমস্ত সংকট থেকে মুক্ত করবে, এবং সেই পথে এগিয়ে যাওয়ার পদক্ষেপ দিকে অগ্রসর হওয়ার নিয়ে জন্যই আমাদের কাজ করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করছি।